প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো ভেবে দেখবেন, কিন্তু যেটা হবে আওয়ামী লীগ ন্যাচারালি সংগঠিত হবে আজকে যদি নাও হয়, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং আওয়ামী লীগের সাপোর্টার দেখবেন গ্রাসরুট লেভেলে অনেক সাপোর্টার আছে যারা এখন এই জঙ্গিদের ইউনূসের অত্যাচার সহ্য করছে। তারা কিন্তু নেতাদের উপর নির্ভর করে এটা করছে না, নেতারা অনেকে পালিয়ে গেছে, এই লোকগুলো কিন্তু পালিয়ে যায়নি। এদের উপর যেদিন এরা যেদিন সমাজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে আবার সেই দিন কিন্তু এই যারা এখন মব করছে করছে তাদের উপর কিন্তু কঠিন প্রতিশোধ আসবে, এবং সেই প্রতিশোধের সময় আন্তর্জাতিক বিশ্বের কিচ্ছু বলার থাকবে না। কারণ হলো আজকে যে সিসি কে জুতার মালা পরালো, বিশ্বের কোথাও থেকে কোনো এসছে, তখন তো এই ভিডিওগুলো তাদেরকে দেখানো হবে, দেখো আমাদেরকে এটা করেছে। ফলে বাংলাদেশের সামনে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য অত্যন্ত একটা সুদিন আসছে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ চালাবে দেখবেন এই অনাচার চলে গেলে, এবং দীর্ঘকালের জন্য। এইটা নিশ্চিত করতেছে ইউনূস এবং তার জঙ্গিরা এবং তাদের সহযোগীরা। আচ্ছা, এখানে মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশে আছে না, এটা যদি অন্যায় কাজ হতো তারা নিশ্চয়ই প্রতিবাদ করতো। এই জুতার মালা পরিয়েছে বা জুতা দিয়ে পিটিয়েছে, মানবাধিকার সংগঠন বাংলাদেশের আছে, আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা বাংলাদেশে কাজ করে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন। মব নিয়ে, মব যদি জাস্টিফাই না হইতো, মব যদি ভালো কাজ না হতো, তাহলে তারা একটা প্রতিবাদ করতেন। কোনো প্রতিবাদ আপনার চোখে পড়েছে? না, পড়েনি। আর সবচেয়ে বড় কথা হলো মব কখনো কোনো ভালো কাজ করতে পারে না, এবং কোনো ধরনের আইন বহির্ভূত কোনো কাজই কিন্তু ভালো নয়। যেমন আওয়ামী লীগ সরকারের আমলে 2-3টা গুম খুন হইলে 200-400 বলে জঙ্গিরা প্রচার করেছে, কিন্তু আমি আওয়ামী লীগকে দোষ দিব 2টা গুমই হবে কেন? কারণ হলো আইনই তো রাষ্ট্র চালাবে, তাই না? আওয়ামী লীগের মূল সমস্যা ছিল, আমি যে থিওরিটা এখন আওয়ামী লীগের জন্য দিচ্ছি সেটা, যে আওয়ামী লীগের সরকারে মেধা, প্রজ্ঞা, চিন্তার কোনো সমন্বয় ছিল না। হ্যাঁ, ছিল তাদের অনেক অহংকার। ভবিষ্যতে আওয়ামী লীগের সরকার এসে যদি এই 3টা জিনিসকে কাজে লাগাতে পারে, দেখবেন বাংলাদেশের জন্য আবার মিরাকল হবে, এবং বাংলাদেশের আজকের যে দুরবস্থা চলছে এটা সবার জন্য একটা শিক্ষণীয় বিষয়। বাংলাদেশের মানুষ উন্মাদ হয়ে গিয়েছিল শেখ হাসিনা সরকারের পেছনে, জঙ্গিদের পেছনে গিয়ে সবাই একসাথে রাস্তায় নেমেছিল, সবাই না বাট একটা সাধারণ মানুষও রাস্তায় নেমেছিল, কারণ তারা জঙ্গিদের দ্বারা মগজ ধোলাইকৃত হয়েছিল যে শেখ হাসিনার সরকার কি করছে, দুর্নীতি করছে, শেখ হাসিনার সরকার মানবাধিকার লঙ্ঘন করছে, শেখ হাসিনার সরকার ফ্যাসিস্ট, শেখ হাসিনার সরকার ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রতিটা জিনিস মিথ্যা প্রমাণিত হয়েছে। দেখা গেছে যে শেখ হাসিনা সরকার কি ধরনের মানবাধিকার লঙ্ঘন করছে। সেই ইউনূসের বিরুদ্ধে কেস করেছে। ইউনূস একটা ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল, সেই ক্রিমিনালকে তার আত্মমর্যাদা নষ্ট হয়, ডিগনিটি নষ্ট হয়, এমন কোনো কাজ কিন্তু শেখ হাসিনা করে নাই। আজকে বাংলাদেশের একটা সাধারণ আওয়ামী লীগের কর্মী থেকে শুরু করে এই নুরুল হুদা বলেন, উনি তো আওয়ামী লীগের না, যারা আছে আওয়ামী লীগের যেসব নেতাকে ধরছে, একটা মানুষেরও কিন্তু যে হিউম্যান ডিগনিটি ইউনূস কিন্তু রক্ষা করছে না। বাংলাদেশে এই প্রথম ইউনূস এসে মানুষের একেবারে বেসিক আত্মমর্যাদা আঘাত হানে এই কাজগুলা করছে। বাংলাদেশের আগের কোন সরকার কিন্তু এটা করে নাই। আচ্ছা, আপনি ক্রিমিনাল বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, তিনি আন্তর্জাতিকভাবে বেশ সমাদৃত, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সেই রকম একজন মানুষকে, যিনি বাংলাদেশের জন্য এত কিছু করেছেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, গ্রামীণ ফোন দিয়েছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন, আপনি তাকে বলছেন ক্রিমিনাল। এই কথাটি কি মানে যায় একজন মানুষের সাথে? খুব ভালোভাবে যায়। দেখুন, ইউনূস বাংলাদেশের জন্য কোনো ভালো কাজ করেছে, কিছু করেছে, এই উদাহরণ বাংলাদেশের কোনো মানুষের কাছে নাই। আপনার কাছে থাকলে আমাকে এখন বলতে পারেন। এই যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বেশ আত্মকর্মসংস্থান, নারীরা হচ্ছেন তার 70% গ্রামীণ ব্যাংকের মালিক, গ্রামীণ ব্যাংকের। এবং হ্যাঁ বলুন। জি বলেন প্লিজ। গ্রামীণ ব্যাংক ছিল একটা শোষণের হাতিয়ার। দরিদ্র মানুষদের যতভাবে শোষণ করা যায়, আপনি গ্রামীণ ব্যাংক নিয়ে আমার ওই যে একটা গল্প আছে, ওইটা পড়লে দেখা যায়। আপনি একটা মানুষ ক্ষুধার জ্বালায় মরছে, তাকে আপনি 100 টাকা দিলেন, বললেন যে কালকে 1 সপ্তাহ পর তুই 130 টাকা 30 টাকা আমাকে ফেরত দিবি। ওই ক্ষুধার জ্বালায় লোকটা টাকাটা নিয়ে সে অমানবিক পরিশ্রম করবে, ওই তার চিন্তা থাকবে 30 টাকা আবার ফেরত দেওয়ার সুদটা। এটা ছিল একটা দরিদ্র মানুষের উপকার বলতে কি, এখানে উপকারের চেয়েও মানুষের তাকে যে শোষণ করার যে একটা বড় বুদ্ধি, সেটাই ইউনূসের মাথায় ঢুকে গিয়েছিল। সেই বুদ্ধিতে সে কিন্তু গ্রামীণ ব্যাংক চালিয়েছে।
এবং গ্রামীণ ব্যাংক ছাড়া ইউনূসের বাংলাদেশের মানুষের উপকার করেছে এমন কিছু নাই। দেখুন, গ্রামীণ ফোন, গ্রামের মহিলাদের কথা এনে গ্রামীণ ফোন যেই পরিমাণ ব্যবসা করেছে শুরু থেকে, সেটা কি আপনারা ভুলে গেছেন? ইউনূস কোন কাজটা করেছে? ইউনূস তার পকেটের 10 টাকা কি কোনো সাধারণ মানুষের জন্য এই জীবনে দিয়েছে? দেয় নাই। ইউনূস হলো আর ক্রিমিনাল, সে তো ক্রিমিনাল, এটা প্রমাণিত। দেখেন, ক্রিমিনাল না হলে একটা লোক ক্ষমতায় আসার পর 10 দিন 20 দিনের মাথায় কি দেশের সব প্রতিষ্ঠানগুলোকে তার কাজে লাগিয়ে সে 666 কোটি টাকা মাপ নিয়ে নিল, গ্রামীণ ব্যাংকে সুদ মওকুফ করে দিল, তারপরে আপনার সে আদম ব্যাপারী হয়ে গেল, সে বিশ্ববিদ্যালয়, সবকিছু কিন্তু সে উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম কিন্তু আদায় করে নিয়েছে। এইটা একেবারে আত্মকেন্দ্রিক স্বার্থপর ক্রিমিনাল ছাড়া কেউ কিন্তু করে না। আপনি বাংলাদেশে যারা আগে শাসন করেছে ভালো মন্দ মিলে, কারো কাছ থেকে এই নির্লজ্জতা কিন্তু বাংলাদেশের মানুষ দেখতো না। ধন্যবাদ, আপনার মতামত আপনি ব্যক্ত করেছেন। আমি আপনাকে এখন একটা কথা বলতে চাই, আওয়ামী লীগকে এখন এত সহনশীল মনে হচ্ছে কেন? আওয়ামী লীগের অনেকে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আমি টোটালটাই বলছি, মায়ের খাচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক মায়ের খাচ্ছে, এবং যে সহনশীল বলতে তারা কোনো প্রতিবাদ নেই, বিক্ষোভ নেই, কিন্তু তাদের উপর অত্যাচার নির্যাতন চলছে, তারা সেটা মেনে নিচ্ছে। এই সহনশীলতার কারণ কি বলে আপনার কাছে মনে হয়? কথাবার্তাও বেশ ভালো, মার্জিত কথা বলতেছে আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতা, এবং সেই নেতাগুলোর উপর কিন্তু আওয়ামী লীগের অসংখ্য কর্মী কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। এখন এটা নানান থিওরি আছে, বলা হচ্ছে যে ওই নেতাদের সম্পদ রক্ষার জন্য তারা নরম ভাষায় কথা বলছে। কোনটা আমি সত্য জানি না, ব্যক্তিগতভাবে কাউকে আমি চিনি না, কিন্তু আওয়ামী লীগের এখানে একটা রাজনৈতিক কৌশলের দুর্বলতা তো ধরা পড়ছে যে তারা এইভাবে মার খাচ্ছে। কিন্তু এটা তো বেশি দিন থাকবে না। আওয়ামী লীগ 76 বছর 75 বছরের পুরনো একটা দল, তাদের মধ্যে রাজনৈতিক কৌশলের অভাব হবে না, এবং সাময়িকভাবে তারা একটা হতবিহ্বল সিচুয়েশনে আছে। আমি আশা করব যে জননেত্রী শেখ হাসিনা তাড়াতাড়ি ডিসিশন দিবেন, উনি দলকে ঠিক করবেন, করে এই যে আজকে যে শত্রু বাংলাদেশের উপর চেপে বসেছে তাদের বিরুদ্ধে তিনি লড়বেন এবং আবার বাংলাদেশকে পুনরুদ্ধার করবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা পুনরুদ্ধার হোক সেটা চাই। আমি আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় বঙ্গবন্ধুর অপ্রকাশিত আত্মজীবনী, বঙ্গবন্ধুর যে আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী বইটা বেরিয়েছে, এছাড়াও মুক্তিযুদ্ধের অন্যান্য বইও বেরিয়েছে। এই বইগুলো আমাদেরকে কিনতে হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একটা স্কুলের ছেলেও প্রয়োজন হলে কিনেছে, কিন্তু এটা অ্যাভেলেবল ছিল না। এই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বইগুলো নিয়ে আসলে নতুন প্রজন্মের কাছে আওয়ামী লীগকে কিভাবে দাঁড়ানো উচিত ছিল? আওয়ামী লীগের এখানে কোনো ব্যর্থতা আছে কিনা আপনার কাছে কি মনে হয়? নতুন প্রজন্ম আওয়ামী লীগ সম্পর্কে, বাংলাদেশ ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে না কেন? এটা আওয়ামী লীগের পরিপূর্ণ ব্যর্থতা। আমি তো মনে করি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একেবারে মাগনা দিয়ে দেওয়া উচিত ছিল, রাস্তায় রাস্তায় ওইটাকে রাখা উচিত ছিল যাতে সবাই হাতে পায়। কিন্তু আওয়ামী লীগের ওই সরকারের যেহেতু ওই 3টা জিনিস ছিল না, আমি যেটা বারবার বলছি যে মেধা, প্রজ্ঞা, চিন্তার সমন্বয় ছিল না বলে আওয়ামী লীগ অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। যেমন এই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একটা অসাধারণ বই। বাংলাদেশে এই ধরনের কোনো রাজনীতিবিদ এত অসাধারণ বই লিখতে পারে নাই। বঙ্গবন্ধু যেটা লিখে দিয়ে গেছেন, উনি তো লেখক ছিলেন না, কিন্তু সেই বইটাকে আওয়ামী লীগ বাণিজ্যের পর্যায়ে নিয়ে গেল, 1200 টাকা না কত টাকা করে বিক্রি করতো। কিন্তু তারা যদি এটা ভালোভাবে চিন্তা করতে পারতো, এই বইটা এখনো, এটা অনেকে খোঁজে, এখন নাকি এটা পাওয়া যায় ফ্রি ভার্সন কোনো জায়গায়। আমি বলি যে এটা একেবারে ফ্রি, ইলেকট্রনিক কপি, ফিজিক্যাল কপি সব যত কম মূল্যে সবাইকে দেওয়া দরকার ছিল, কিন্তু তারা সেটা করেনি। তার দ্বারা তো অনেক কিছুই ভালো করেনি, কিন্তু তারপরেও এত কিছু করেছে, বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সেটাও বাংলাদেশের মানুষ কিন্তু আগে কখনো দেখেনি। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি, চিন্তা করুন যে এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, জি জি জি, তারপরে আকবর আলী খান মারা গেছে, বা এই ধরনের বড় বড় হোমরা চোমরারা যখন প্রথম আলো কলাম লিখে যে এই বিশ্বব্যাংকের সাহায্য ছাড়া পদ্মা সেতু নির্মাণ কেউ করতে পারবে না, এই কথা যখন লেখে, বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া আর কোন রাজনৈতিক নেতা আছে সাহস করে পদ্মা সেতুর কাজে এগিয়ে যাবে? এটা একটু চিন্তা করুন তো।
তারা সেটাই বোঝাতে চেয়েছে, বিশ্ব ব্যাংকের সহযোগিতা ছাড়া কেউ পদ্মা সেতু, শেখ হাসিনার নাম তো বলে নাই যে শেখ হাসিনা করতে পারবে না। সাহস করে পদ্মা সেতুর কাজ এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলছি যদি অন্য কোনো মানুষ শেখ হাসিনার জায়গায় সেদিন প্রধানমন্ত্রী থাকতেন, উনি কিন্তু পদ্মা সেতুর কাজে হাত দিতেন না। কারণ হলো যে এই বাংলাদেশের অর্থনৈতিক বাণী যারা রচনা করে, এই বদমাশগুলোই তো যখন ভয় দেখাচ্ছে তখন ব্যর্থতার কথা ভেবেই কেউ হাত দিতেন না, কিন্তু শেখ হাসিনা হাত দিয়েছে। একটা মানুষ কত বড় মানসিক শক্তি থাকলে এবং মানুষের কল্যাণের জন্য তার চিন্তা কতটা নিবেদিত হলে কতটা সাহস করে উনি পদ্মা সেতুর কাজে হাত দিয়েছেন। তা আওয়ামী লীগের তো এটা সৌভাগ্য ছিল যে সেখানে তো নানান কথা আছে, নানান গুঞ্জন আছে নাকি চায়না থেকে টাকা পয়সা নিয়ে পদ্মা সেতু করা হয়েছে, যেভাবে হোক বিভিন্ন ভাবে ঋণ সহায়তা নিয়েছে, নিজের টাকায় বলা হয়, কিন্তু চায়না থেকে নাকি টাকা নিয়েছে। আপনার বক্তব্য কি? টাকা চায়না থেকে নিয়েছে, কিন্তু দুর্নীতির যে কথাগুলো বলা হয় পদ্মা সেতু ঘিরে, এটা পুরোপুরি একটা মিথ্যা বানোয়াট গল্প। কারণ পদ্মা সেতুর সাথে এমন কিছু বাংলাদেশের লোকজন জড়িত ছিল, যেমন তাদের কেউ কিন্তু দুর্নীতিবাজ নয়। এবং শেখ হাসিনা সরকারের তো এটাই দুর্বলতা ছিল যে তাদের বিরুদ্ধে কোটি কোটি বিলিয়ন ডলার পাচারের অভিযোগ নিয়ে আসছে জঙ্গিরা, কিন্তু শেখ হাসিনা সরকার এগুলোর উত্তর দেয়নি। পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয় নাই, উনি এটা সৎভাবে তৈরি করেছিলেন, কিন্তু এটার ভোগ করতেছে বাংলাদেশের মানুষ। আর যদি দুর্নীতি হতো, যেভাবে বলে যে টিউলিপ এত বিলিয়ন, অমুক এত বিলিয়ন নিয়ে গেছে, দেখুন যে দেশগুলোতে টিউলিপ বসবাস করে বা সজীব ওয়াজেদ জয় বসবাস করে, সেই দেশগুলোতে আপনি আনঅ্যাকাউন্টেড মানি এনে কিন্তু রাখতে পারবেন না। সেই রকম কিছু হলে তো টিউলিপ সিদ্দিক আজও ব্রিটেন রাজনীতি করতে পারতেন না। কিন্তু সবগুলা মিথ্যা কথা মানুষ বিশ্বাস করেছে, কিন্তু একটা জিনিসও কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই যে কিছু হয়েছে। এবং এই মিথ্যা প্রপাগান্ডার উপর ভর করে ইউনূস এখনো কিন্তু টিকে আছে। আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ তো জোরালো কোনো বক্তব্য দিচ্ছে না, সেটা আমরা শুনতে পাচ্ছি না। দুই একজনের কথা বলা হচ্ছে তাদের অঢেল টাকা পয়সা আছে, যেমন সাবেক ভূমি মন্ত্রী, তার কথা বলা হচ্ছে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তার কথা বলা হচ্ছে নসরুল হামিদ, তারা নাকি অঢেল সম্পদের মালিক, অনেক টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, অনেক সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সম্পর্কে কি বলবেন? আমি কেউ ব্যক্তিগতভাবে দুর্নীতিবাজ হলে, সে অর্থ সম্পদের মালিক হলে, সেই সম্পদ রাষ্ট্র নিয়ে নিক, সেটাই আমি চাই। আমি কোনো পার্সোনালি দুর্নীতিবাজের পক্ষে এখানে সাফাই গাইব না, কিন্তু আমি যেটা বলছি সেটা হলো দুর্নীতি জানা হয়েছে তাকে 50 গুণ 100 গুণ ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছে। হ্যাঁ, আর বাংলাদেশের দুর্নীতি কোন আমলে হয় নাই? একেবারে বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের দুর্নীতি হয়েছে। বাংলাদেশের এই দুর্নীতির ভেতরে ঢুকতে হইলে, বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে হইলে একটা মাত্র উপায় আছে, সেটা হলো বাংলাদেশের যে শুধু দুর্নীতি না, বাংলাদেশের সব সমস্যা যদি সহজ সমাধান করতে হয়, সেটা হলো বাংলাদেশে যে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের দুইটা ভাগ হয়ে আছে, এই ভাগটাকে কিন্তু জিরো করতে হবে। এই ভাগ যতদিন থাকবে ততদিন কেউই বাংলাদেশে নিরাপদ বোধ করবে না। এক অংশ দখল করবে, সে দুর্নীতি করবে, আরেক অংশ কিছুদিন ওয়েট করবে, আবার গিয়ে সেটা দখল করবে। এইভাবে বাংলাদেশ চলছে। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি যদি আপনি এই ইস্যুর যদি মীমাংসা করতে চান, তাহলে তো আওয়ামী লীগ অন্তত ইতিহাসের পক্ষে আছে, বাকিগুলো তো ইতিহাসের বিরুদ্ধে। তো সেই জায়গাগুলো অনেক জটিল। সেই জায়গায় যদি কাজ না করা হয়, সেটা যদি সমাধান না করা হয়, বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে না। দেখুন, শুধু আওয়ামী লীগ সরকারের দুর্নীতি কথা বলেন, বাংলাদেশ পাঁচবার বিশ্বে সেরা দুর্নীতিবাজ রাষ্ট্র হিসাবে পরিচিতি পেয়েছিল, এবং তার 4 বছর ছিল বিগত এই 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি সরকারের আমলে। কিন্তু যেটা হয়ে গেছে, এবারে দুর্নীতির গল্পটা অনেক জমানো হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকার এর বিরুদ্ধে কোনো ধরনের পাল্টা কোনো অপ্রচারণামূলক ব্যবস্থা নেয়নি, অর্থাৎ ইফেক্টিভ হয়, কার্যকর হয় এমন কোনো প্রচারণা আওয়ামী লীগ সরকার করতে পারেনি। আচ্ছা, এখন শ্বেতপত্র যেটি প্রকাশিত হয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের অধীনে, তিনি যে অঢেল সম্পদ অর্থবিত্তের বাইরে দেশে পাচার হয়েছে তার শ্বেতপত্রে উল্লেখ করেছেন, সরকার সেটা নিয়ে তো কাজ করছে বলে মনে হয় না। এখন কি দেবপ্রিয় সাহেবকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ওনার কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুনতে খারাপ লাগে, জানতে চাওয়া হয় যে টাকাগুলো কোথায় কিভাবে গেছে, উনি কি সেটা বলতে পারবেন? বলতে তো পারবেই না। দেবপ্রিয় এই বদমাস যে শ্বেতপত্র রচনা করেছে, এটা এতটা দায়িত্ব জ্ঞানহীন ভাবে করা হয়েছে, এর জন্য কিন্তু দেবপ্রিয়র ফাঁসি হতে পারে। কারণ দেবপ্রিয় যেইভাবে মিথ্যা কলঙ্ক দিয়েছে আওয়ামী লীগের ঘাটে, দেখেন সাধারণ একটা জিনিস আমি বারবার বলতেছি, দেবপ্রিয়র হিসাবে বাংলাদেশে প্রতি মাসে $1.5 বিলিয়ন বিদেশে পাচার হয়ে গেছে।
তাহলে গত যে 10 মাসে ইউনূস সরকার চালাচ্ছে, এই 10 মাসে $15 বিলিয়ন কোথায় গেল? এই 10 মাসে আমরা ধরে নিতে পারি এই $15 বিলিয়ন বাংলাদেশ সরকারের হাতে আছে। এই টাকাটা স্বাভাবিকভাবে জমা হওয়া উচিত ফরেন এক্সচেঞ্জ, ফরেন কারেন্সি রিজার্ভে। 1 পয়সা জমা হয়েছে না? এখন আবার এগুলা এখন যারা আছে তারা সরিয়েছে, অসুবিধা কি? সমান সমান তারাই যদি সরিয়ে থাকে তাহলে তো দুর্নীতি, বাংলাদেশের দুর্নীতির জন্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কথাই বলার আর কোনো সুযোগ থাকে না। আচ্ছা, এরা তো অনেক বেশি দুর্নীতিবাজ। আপনি দেখেননি যে সজীব ভুঁইয়া ইত্যাদি ইত্যাদি এই জঙ্গিগুলার যেসব আন্ডা বাচ্চা আছে, এরাও কিন্তু 200 কোটি টাকা বানিয়ে ফেলছে অল্প সময়ের মধ্যে। জি জি জি, ধন্যবাদ আপনাকে।